কিছু সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দখলে 25 ফুট রাস্তা হয়ে গেছে 8 ফুট, দুর্ভোগে খিলগাঁওয়ের বাসিন্দারা, ব্যবস্থা নেওয়া হবে সিটি কর্পোরেশন। হরতাল অবরোধে বেড়েছে উৎপাদন খরচ, করা হচ্ছে আমদানি, লোকসান আতঙ্কে কক্সবাজারে লবণ চাষিরা। নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট নিমেসুলাইডে সয়লাব উত্তরাঞ্চলের ফার্মেসিগুলো, সেবনে নষ্ট হতে পারে কিডনি ও লিভার। দর্শক, একুশ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 202 নম্বরে, আর লগ ইন করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ ওয়েবসাইটে। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম সকাল 10টায় দেখা আমন্ত্রণ রইল একুশের সাথে। ওরা বোমাবাজ, ওরা সন্ত্রাসী, ওরা রাষ্ট্রবিরোধী, বিপদকারী। অগ্নিদগ্ধ মানুষের জীবন মৃত্যুর মাঝে হাহাকার যন্ত্রণা। আপনার চারপাশে উৎপেতে আছে এসব নরঘাতক সন্ত্রাসী। গুটি কয়েক বোমাবাজ ও সন্ত্রাসীর হাতে 16 কোটি নিরীহ মানুষ জিম্মি থাকতে পারে না। সচেতন নাগরিক হিসেবে শান্তি শৃঙ্খলায় আপনার ভূমিকাও গুরুত্বপূর্ণ। আপনার একটু সহযোগিতা রুখে দিতে পারে বড় ধরনের দুর্ঘটনা। লাখো শহীদের রক্তে ভেজা দেশে বোমাবাজ সন্ত্রাসীর কোনো স্থান নেই। জনগণকে সাথে নিয়ে তা রুখে দেবে র্যাব। দেশের শত্রু এসব অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করুন। গোপন রাখা হবে তথ্যদাতার পরিচয়। বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অত্যন্ত ক্ষুদ্র একটি দেশ হওয়া সত্ত্বেও নৃতাত্ত্বিক উৎপত্তি উৎসের বিচারে এর লোক সমাজে যেমন রয়েছে বিপুল বৈচিত্র্য, তেমনি পেশায় ও কর্মধারায়ও এদেশের বাসিন্দাদের বৈচিত্র্য অগ্রাহ্য করবার নয়। আর এই বিপুল বৈচিত্র্যময় পেশাজীবী সম্প্রদায়ের জীবনযাপন ও জীবন দর্শন নিয়ে প্রামাণ্য চিত্র জীবন বৃত্তে, প্রযোজনা দীপু হাজরা। দেখবেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 4টা 30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 5টা 30 মিনিটে, UAE সময় দুপুর 2টা 30 মিনিটে। Your favorite musical program, EML Full Game. It is Toyota পেছনের গল্পটা। স্কেলের মধ্যে ফ্রেড একে আমি খুব এনজয় করি দর্শকদের সারিতে বসে। একটা ইন্টারেস্টিং স্টোরি যদি আমাদের সাথে শেয়ার করেন। একদল পুলিশ স্টুডিওতে ঢুকে গেছে। অনেক বেশি মিউজিক ভিডিও ইজ আ মাস্ট। স্ট্যান্ডার্ড জনরা আমরা ঠিক জানি না। কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে শো করেছিলাম ওটা। They were doing into something very good. Now new guys are playing rock music. দূরের প্রযোজনা EML ফুল গেম। EML রেকর্ড বুকে সবাইকে স্বাগতম। LRB ও ফিলিংস ব্যান্ডের প্রথম ব্যান্ড কম্পিলেশন অ্যালবাম ক্যাপসুল 500 mg। এলভিস প্রিসলিকে সবাই চেনে কিং অফ রক এন্ড রোল হিসেবে। দেখবেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5টা 30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 6টা 30 মিনিটে, UAE সময় দুপুর 3টা 30 মিনিটে। লাক্স নিবেদিত দুপুরের ধারাবাহিক নাটক। এই বাড়িতে মধ্যরাতের জন্য কোনো দারোয়ান নিয়োগ করেনি, তখন আমার জেগে ফেরার উপায় কি? কেউ কি আছেন? দরজাটা একটু খুলুন না। আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আপনি কি দয়া করে আপনার হাতটা একটু বাড়াবেন? ও হচ্ছে ক্ষুদিত পাষাণের নায়িকা। আপনি কি জঙ্গলে বড় হয়েছেন? আমাকে নিয়ে তোমরা টেনশন করছো, এটা নিয়ে কি আমার টেনশন কোনো অংশে কম ছিল বাবা? আমরা কথা বলতে গেলেই তরুণরা ভাবে এই যে উপদেশ দিতে শুনি। তুমি যদি বোধ করো আমরা যা চাই তুমি তা চাও না, এই রুমালটা তুমি ফিরিয়ে দিতে কিছুমাত্র দ্বিধা করো না। জীবনটা তার জন্য ত্যাগ করা যায় যার জন্য ত্যাগ, সে যদি সেই ত্যাগের যন্ত্রণায় পড়ে। আপনি নিশ্চয়ই বলবেন আপনি আমাকে। না থাক,
দেখবেন আজ বাংলাদেশ সময় দুপুর 3:30 নিউ ইয়র্ক সময় রাত 4:30 ইউএই সময় দুপুর 1:30 তুমি আলতা পড়ো পায়ের দিনে নারী, তুমি আলতা পড়ো পায়ের দিনে নারী। এই নিরানন্দ ব্রজপুর আনন্দে ভাসিবে, নিরানন্দ ব্রজপুর আনন্দে ভাসিবে। তোমার সুরের নেশায় যখন ফাতেমাতুজ জোহরার উপস্থাপনায় নজরুল সঙ্গীতের অনুষ্ঠান নীল পায়রার গান, প্রযোজনা মারিয়া। তোমার রূপের কাজল পরায় আমার আখি পাতে। সারে রে নিজা জামানা রে গা সারে রে নিজা জা পানি সারে রে নিজা জা পানি নি মা পাপা রে গা গা সারে রে নিজা ছন্দে। দেখবেন আজ বাংলাদেশ সময় বিকেল 5:30 নিউ ইয়র্ক সময় সকাল 6:30 ইউএই সময় দুপুর 3:30। আজ বুধবার 18 চৈত্র 1421 বঙ্গাব্দ, বসন্তকাল। আপনারা দেখছেন 21শে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে একের পর এক ব্লগার হত্যাকাণ্ড আমরা সংঘটিত হতে দেখছি। গত পরশু সর্বশেষ ওয়াসিফুর রহমান, আপনারা জানেন যে বেগুনবাড়ি থেকে তার বাসা থেকে বের হওয়ার পরে যেভাবে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হলো, এটা আমরা বিস্মিত হচ্ছি না, হওয়ার কোনো কারণ নেই। তার কারণে এরকম হত্যাকাণ্ড ঘটছে, যেটা সত্য কথা। কিন্তু কথা হচ্ছে কেন একের পর এক এরকম ব্লগার হত্যাকাণ্ড বা মুক্তমনার চর্চা করতে গিয়ে বারবার আঘাতের সম্মুখীন হচ্ছে কেন এই যারা ব্লগে লেখালেখি করছেন বা অনলাইনে লেখালেখি করছেন? এর পেছনে কি শুধুমাত্র ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী দায়ী, নাকি রাষ্ট্র এর পেছনে দায়ী? তার কারণ রাষ্ট্র কি সঠিকভাবে এর দেখভালগুলো করছে কিনা, বা যারা এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের বিচারগুলো সঠিকভাবে হয়েছে কিনা? পাশাপাশি ধর্মীয় জঙ্গিবাদ কতখানি মাথাচাড়া দিয়ে উঠছে, সেই মেসেজও বা আমরা কতখানি পাচ্ছি, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সমাজবিজ্ঞানী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, রয়েছেন লেখক গবেষক সাংবাদিক আবু সাইদ খান, এবং তারপর রয়েছেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল মনিম খান। অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, আপনার ব্যাখ্যাটা কি সমাজবিজ্ঞানের দৃষ্টিতে? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ যখন 1971 সালে দীর্ঘ 9 মাসের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন বাংলাদেশের শাসনতন্ত্রের যে 4টি মূল নীতি ছিল, সেই নীতিগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সেখানে আমরা দেখব যে সেখানে যে কথাটি সবচেয়ে স্পষ্ট হয়ে এসেছিল ধর্মনিরপেক্ষতা, এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই কিন্তু একটি সুশাসন এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলাম, এবং সেই অনুযায়ী আমাদের 73 নির্বাচনের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রথম আমরা সরকার গঠন করি। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই 1975 সালে নৃশংস বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস হত্যা করার পর সেই প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যায় এবং দীর্ঘদিন সামরিক শাসনের জাতাকলে দেশ আবদ্ধ থাকে। এবং এই 2 দশক ধরে দেশের যে গণতান্ত্রিক চর্চা সেটা ব্যাহত হয়, এবং তার সঙ্গে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয়, এই যে ধর্মনিরপেক্ষ যে বিষয়টিকে আমরা রাষ্ট্রযন্ত্রের একটা সবচেয়ে বড় একটি অঙ্গীকার হিসেবে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, এবং রাষ্ট্রযন্ত্রকে আমরা নিরপেক্ষভাবে এগিয়ে নেওয়ার জন্য আপামর জনগোষ্ঠীকে আমরা একটা প্রগতিশীল চিন্তা চেতনায় সামনের দিকে এগিয়ে নিয়ে যে একটা
রাষ্ট্রের উন্নয়নের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন পরিবর্তনের করার মাধ্যমে আমরা যে প্রত্যাশা এবং অঙ্গীকার করেছিলাম, দেখা গেল হঠাৎ করে 2008 সালে 8ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে হঠাৎ করে ধর্মভিত্তিক রাষ্ট্র ঘোষণা করা হলো এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানে ধর্মীয় কতগুলো কথা যেগুলো জনগণের অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত মানে ধর্মীয় অনুভূতি সম্পন্ন, সেই কথাগুলোকে সূক্ষ্মভাবে মানে সংবিধানে সংযোজন করার পর সেখানে মানুষকে কিন্তু এক ধরনের বিভাজনের সূত্রপাত করা হলো এবং সেখান থেকে আমি বলতে পারি যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই এই তথাকথিত ধর্মকে নিয়ে এসে এখানে এক ধরনের বিভাজন তৈরি করা হয়েছে এবং মানুষগুলোর মধ্যে সাধারণ সহজ সরল যারা ধর্মীয় অনুভূতি সম্পন্ন মানুষ বাংলাদেশের, তাদেরকে এখানে একটা বিভ্রান্ত করা এবং তাদেরকে কাজে লাগিয়ে মস্তিষ্ক ধুলাইয়ের মাধ্যমে এক ধরনের নাজুকতা এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে। কাজে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি তাহলে বর্তমানে যে বিষয়গুলো মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র জঙ্গিবাদ, এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো জঙ্গিবাদী সংগঠনের তৎপরতা, রাজনৈতিক তৎপরতাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি, কিন্তু তারপরও জঙ্গিবাদ কেন মাথাচাড়া দিয়ে উঠলো। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাই 2013 থেকে 2015 মধ্যে 4 জন ব্লগারকে হত্যা করা হয়েছে। ব্লগার আমি খুব বিচ্ছিন্নভাবে এটা দেখতে চাই না। যারা মুক্ত চিন্তামনার অধিকারী, যারা লেখালেখি করেন, যারা ধর্মনিরপেক্ষ অনুভূতি আছে, তারা হয়তো লেখালেখি করেন, সেখানে ধর্মটা হয়তো অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে সেখানে ধর্মীয় ভাবাদর্শের সঙ্গে যারা জড়িত আছেন তারা এটাকে ব্যবহার করছেন, কিন্তু এই ব্যবহারের পিছনে কিন্তু একটা সূক্ষ্ম যোগাযোগ ব্যবস্থা আছে এবং এখানে একটা বিশাল একটা চক্র কিন্তু এর সাথে সংশ্লিষ্ট আমরা লক্ষ্য করতে পারি। যে ধরুন জামায়াতে মুজাহিদিন তারা যে সংগঠন করেছে 2007 আসল্লাহ বাংলা টিম 2007 তাদের নাম কিন্তু ছিল অন্যরকম এবং তারা কাদের সাথে সম্পৃক্ত ছিল এবং তাদের সাথে একেবারে ইয়েমেন ভিত্তিক একটা মানে বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট নেটওয়ার্কের সাথে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেছে। তার মানে কি, এই জঙ্গিবাদের তৎপরতা এটা মানে মূল কিন্তু অত্যন্ত গভীরে, এটা আঞ্চলিক পর্যায়ে আছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আছে এবং আমাদের স্থানীয় পর্যায়েও কিন্তু এটা মানে অত্যন্ত বেশি রকম আছে। আর সারা বিশ্বে যদি আমরা লক্ষ্য করতে পারি যে এই উগ্র জঙ্গিবাদ কিন্তু প্রচন্ড রকম সক্রিয়। আমরা মধ্যপ্রাচ্যের যদি অবস্থা দেখি সেখানেও কিন্তু দেখুন যে ধর্মকে ব্যবহার করে এখানে কি ধরনের নৃশংসতা চালানো হচ্ছে। কাজে এগুলো কোনো অবস্থাতে কাম্য নয় এবং আমি মনে করি যে আসলে এটা মানে একটি মাত্র ঘটনা দিয়ে আমরা শুধুমাত্র একটি মাত্র গোষ্ঠীকে দায়ী করছি, কিন্তু এর সাথে সুসংঘবদ্ধ কতগুলো প্রাতিষ্ঠানিক কতগুলো প্রতিষ্ঠান অত্যন্ত সূক্ষ্মভাবে রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করা অথবা মানে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রগতিশীল চিন্তা চেতনা এবং ধ্যান ধারণাকে সূক্ষ্মভাবে ধ্বংস করার একটা ষড়যন্ত্রে লিপ্ত এবং রাজনৈতিক অস্থিরতার কারণে, রাজনৈতিক নাজুকতার কারণে সেই সুযোগটা আরো বেশি করে। সেই বিষয়ে আসবে অধ্যাপক মোকাদ্দেম হোসেন। সাংবাদিক আবু সাইদ খান, যদিও তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন, আমি যে প্রশ্নটি এর মধ্যে করতে চাইবো আপনার কাছে, ডক্টর মোকাদ্দেম হোসেন দিয়েছেন তার ইঙ্গিত কিছুটা। সরাসরি যদি আপনার কাছে জানতে চাই যে শুধুমাত্র ধর্মীয় মৌলবাদ কি এর পিছনে কাজ করছে, নাকি যেটি খন্দকার মোকাদ্দেম হোসেন বলতে চাচ্ছিলেন যে রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে, অথবা রাষ্ট্রযন্ত্র বা এই জঙ্গিবাদকে নির্মূল করার জন্য রাষ্ট্র কি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? না, এখন হচ্ছে যে মৌলবাদের উত্থান ঘটছে, সারা পৃথিবীতে ঘটছে, কিন্তু বাংলাদেশের তো সেই আবহটা আছে, এটা সমাজ দেহে আছে, এটা রাজনীতিতে আছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, এবং তা না হলে তো বাইরে থেকে তো আর আমদানি হয় না, এখানে সমাজের ভিতরই এটা রয়ে গেছে এবং সেটা বিভিন্নভাবে সেটাকে মোকাবেলা করার জন্য যে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেইটা মোকাবেলা করতে পারছে না। যেমন এখানে বরং উল্টোটা আমরা দেখি যে সেখানে হীন স্বার্থে, রাজনৈতিক স্বার্থে রাজনীতিতে ধর্মের ব্যবহার হচ্ছে এবং এই ধরনের জঙ্গি গ্রুপগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, তাদের সঙ্গে এক ধরনের রাজনৈতিক যোগসূত্র স্থাপন করা হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক দলের ছাতার নিচেই এরা বিকশিত হচ্ছে, আশ্রয় প্রশ্রয় পাচ্ছে, এইভাবে এদের প্রসারগুলো ঘটছে এবং এটাকে রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব এটাকে মোকাবেলা করা। এবং এমন একটা সমাজ আমরা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে নিশ্চয়ই এমন একটা সমাজ চেয়েছি, একটা গণতান্ত্রিক সমাজের কথা যদি আমরা ভাবি তো সেটা তো পরমত সহিষ্ণু সমাজ দরকার, যেখানে হ্যাঁ বিভিন্ন ধর্ম থাকবে, বিভিন্ন মত থাকবে,
বিভিন্ন পথ থাকবে এবং তাদের মধ্যে বিতর্কও থাকবে, বাহাসও থাকবে, কিন্তু কেউ কাউকে হত্যা করবে না। এই যে পরমত সহিষ্ণু একটা সমাজ, এটা গণতন্ত্রের জন্য দরকার। কিন্তু আমরা যেটা দেখছি যে কেউ কাউকে টলারেট করতে পারছে না। রাজনীতিতে যেমন এক পক্ষ আর এক পক্ষকে টলারেট করছে না, বরদাস্ত করতে পারছে না, আমরাও দেখি যে ধর্মের মধ্যেও যে বিভিন্ন রকম ফ্যাকশন আছে, এক মাযহাব আর এক মাযহাবকে টলারেট করছে না। এখানে প্রকৃত ধর্মগুলো তা বলে কিনা, পরামর্শ সহিষ্ণুতার কথা বলে কিনা? নিশ্চয়ই সেটা না। এবং এখানে সাধারণ মানুষ যারা তারা তো এটা বুঝে না যে কারা ওহাবি, কারা সালাফি, কারা সুফি, এটা বুঝার ব্যাপার না। এখানেও এই মতের সংঘাত আছে। আমরা জানি কিছুদিন আগে মাওলানা নুরুল ইসলাম ফারুকী ভিন্নভাবে ধর্মকে, অর্থাৎ ধর্মের এক ধরনের উদারনৈতিক ব্যাখ্যার কারণে তাকেও নির্মমভাবে নিহত হতে হয়েছে। কিংবা এখানে আমরা যেটা অভিযোগ রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যে উনি শফিউল ইসলাম, উনি বাউল মতের অনুসারী হওয়ার কারণে তাকে নির্মমভাবে তো জীবন দিতে হয়েছে। এবং এইভাবে আমরা একের পর এক যারা বিভিন্নভাবে চিন্তা করছে, এবং এই ব্লগাররা, এবং এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে যে ব্লগার মানে হচ্ছে বিধর্মী, কিন্তু ব্লগ তো একটা মাধ্যম, সেই মাধ্যমে যারা কাজ করে কি লেখে না লেখে সেইটা বিবেচনার বিষয় না। এবং এই যে দুইজন ধরা পড়েছেন, তাদের সম্পর্কে তারা বলছেন তারা ইমানি দায়িত্ব পালন করেছে, তাদের হুজুর বলেছেন তারা এই কাজটা করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ধরনের লোক তৈরি হচ্ছে যারা মানে বিষয়টাকে খতিয়ে দেখছে না, তারা এক ধরনের চিন্তা এবং এক ধরনের ঘোরের মধ্যে তারা অবস্থান করছেন। এখানে ধর্মের উদারনৈতিক ব্যাখ্যার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ না। আমরা যতটুকু, আমি খুব ধর্মীয় বিশেষজ্ঞ না, তারপরে ধর্মের যে উদারনৈতিক ব্যাখ্যা দেখি, সেখানে তো এইভাবে মানুষ হত্যার দায়িত্ব থেকেও গ্রহণ করতে পারে না। আর একটা সভ্য সমাজ একমাত্র যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, তো সেই অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে তার তো আইন আছে, সুনির্দিষ্ট আইন আছে। এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে সেটা তো দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচার হতে পারে, সেটার জন্য তো তাকে হত্যা করা হতে পারে না। আর এই হত্যার রাজনীতি তো দেশে একটা নৈরাজ্য এনে যাবে, এবং যেটা মানে কারোর জন্য বাঁচের সহায়ক হবে না। ডক্টর আব্দুল মনিম খান যে কথাটি বলছিলেন, সাংবাদিক আবু সাইদ খান, যে গণতন্ত্রের জন্য পরমত সহিষ্ণুতা খুব প্রয়োজনীয় বলতে অপরিহার্য। এই পরমত সহিষ্ণুতার কথা আমি সব ধর্মেরকে উল্লেখ করে বলছি, বিশেষ করে যদি আমি ইসলাম ধর্মের কথা বলি, যেহেতু ইসলামী কথিত মৌলবাদের বা কথিত জঙ্গিরা ইসলামের নাম ধারণ করে যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, সেই ইসলাম ধর্মই পরমত সহিষ্ণুতাকে স্বীকার করে কিনা, অথবা কতটুকু করে? অবশ্যই ইসলাম পরমত সহিষ্ণুতার কথা বলে, সহনশীলতা, ধৈর্য এবং উদারতা ইসলামের শিক্ষা। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই সেটা দেখতে পাই। তিনি মক্কা থেকে মদিনায় যখন গেলেন, হিজরত করলেন, হিজরতের পর যতগুলো যুদ্ধ হয়েছে সেখানে তিনি যুদ্ধবন্দীদের প্রতি যে উদার মনোভাব পোষণ করেছেন এবং তাদেরকে কত আদর আপ্যায়ন করেছেন, তাদেরকে কোনো শাস্তি দেননি, তাদেরকে শিক্ষা প্রদানের বিনিময়ে তাদেরকে মুক্তি দিয়েছেন, শিক্ষার কত মূল্য দিয়েছেন। সেখানে তাদের প্রতি কোনো রকমের কোনো আচরণ, অসদাচরণ করা হয়নি, কোনো রকমের তাদেরকে হত্যা করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো প্রকাশ্যে গুপ্ত নিজে কখনো হত্যা করেন। ইসলামের কোনো যুদ্ধই আক্রমণাত্মক ছিল না, ছিল রক্ষণাত্মক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মক্কাবাসী মদিনা আক্রমণ করতে আসলো, তখন সংগঠিত হলো রক্ষণাত্মক যুদ্ধ, বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, তাই খন্দকের যুদ্ধ মদিনা রক্ষার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করলেন। এবং মক্কা বিজয়, তিনি যে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কা বিজয় করেন, সেখানেও কিন্তু কোনো আক্রমণ হয়নি, সেখানে কোনো রক্তপাত হয়নি, বিনা রক্তপাতের মক্কা বিজয় হয়েছে। তো ইসলামের ইতিহাস থেকে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো কাউকে হত্যা করেননি, নিজে কাউকে হত্যা করতে প্রলুব্ধ করেনি। তবে যখন অপরাধী যখন অপরাধ করে বা অপরাধীদের শাস্তির বিধান শরীয়তের আইন অনুযায়ী যদি সে অপরাধ করে, শাস্তির বিধান কার্যকর হয়েছে। শরীয়তের বিধানে যদি কেউ কোনো পাপ করে, সেই পাপের যে কিসাসের বিধান, শরীয়তে আরো অন্যান্য শাস্তি, যে চুরি করলে হাত কেটে দেওয়ার শাস্তি আছে, জেনা করলে জেনার বিচার দোরনা মারা, এবং যদি ব্যভিচারী যদি বিবাহিত হয় তখন সেখানে জেনার সাথে হত্যা করে, শরীয়তে বিধান আছে। তবে সেই বিধানটা কার্যকর হবে যখন সেটা ইসলামিক স্টেট অফ গভর্নমেন্ট হবে, ইসলামী রাষ্ট্র হবে। যেমনটা সৌদি আরবে যে ইসলামী রাষ্ট্র হচ্ছে, সেখানে অনেক বাংলাদেশিরা অপরাধ অপকর্ম করেছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। সেটা তাদের শরীয়তের বিধান অনুযায়ী যে শাস্তিটা তাদের জন্য প্রয়োগ এবং বিচার বিবেচ্য। এবং সেখানে আমি যদি ধরে নিই যে কথিত
হুজুররা যে হুজুরদের কথা বলছিলেন সাংবাদিক আবু সাইদ খান, সেই হুজুরদের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলো, ইসলামী শরিয়া আইন ভিত্তিক রাষ্ট্র কায়েম হলো। সেই রাষ্ট্রে যারা এরকম ইসলামের নাম ভাঙিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তাদের বিচারটি কি হবে? এখন প্রচলিত আইনে যে আইন আছে আমাদের দেশে, যে রাষ্ট্রীয় আইন, সেই আইনে তাদের বিচার হত্যার বদলে হত্যা। আমাদের দেশে আমি বলছি ইসলামী শরিয়া আইন ভিত্তিক যদি কোনো রাষ্ট্র গঠিত হয়, ধরে নিলাম যে যারা ইসলামের নাম ভাঙিয়ে যে রাজনীতি করছে এবং বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে বা ইসলামিক সংবিধান ঘোষণা করতে চায় বাংলাদেশে, সেই সংবিধান যদি সত্যি সত্যি কখনো প্রতিষ্ঠিত হয় এবং প্রকৃত অর্থেই ইসলাম শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই শরিয়া আইনে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে ইসলামের নাম করে তাদের কি ধরনের শাস্তি হওয়ার কথা, নাকি সেখানে সেই ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র তাদেরকে পারমিট করবে? এখন প্রচলিত আইন যেটা, বা আপনি যেটা বলছেন যে হওয়ার কথা সেটা তো হয়নি, বা যখন হবে সেটা তখনকার বিষয়, সেটা তো আমরা বলতে পারি না এখন। কিন্তু প্রচলিত আইন অনুযায়ী যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলতে প্রশ্নটা বুঝাতে পারছি না। আমি যদি সৌদি আরবের কথাই ধরে নিই, সৌদি আরবে ইসলামী শরিয়া ভিত্তিক আইন রয়েছে বা রাষ্ট্র কাঠামো রয়েছে, সেখানে যদি ইসলামের নাম ভাঙিয়ে এই ধরনের হত্যাযজ্ঞ চলে বা এই ধরনের অপরাধ কর্মকাণ্ড চলে, তাদের বিচার কি? তাদের বিচার হত্যার বদলে হত্যা। যদি কেউ কাউকে হত্যা করে তো হত্যার বদলে হত্যাকাণ্ডের বিচার তো হত্যাই হবে। কোরআনের কিসাসের বিধানও তাই, শরিয়া আইনের বিধানও তাই। সে জেনে শুনে করলো, ভুল করে করলো, আর প্রকাশ্য দিবালোকে করলো বা গুপ্ত হত্যা করলো, যে কোনো ধরনের হত্যা, সব ধরনের হত্যাই কিন্তু ইসলামী শরীয়ত পারমিট করে না বা সমর্থন করে না যে কাউকে নিরপরাধ কাউকে হত্যা করা। তবে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হতে পারে, তাকে বিচারের সম্মুখীন করা হতে পারে, তার বিরুদ্ধে যত ধরনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রচলিত আইনে তার শাস্তি হতে পারে। ইসলামী আইনেও তাই বলা হয়েছে যে আইনকে নিজের হাতে তুলে নিয়ে, তবে যুদ্ধক্ষেত্র হলে সেটা ভিন্ন কথা, দুই পক্ষের মধ্যে যুদ্ধ সেখানে জীবন বাঁচাবার জন্য যুদ্ধ করা। প্রশ্নটা এইভাবে যে ইসলামিক রাষ্ট্রে বিচার বহির্ভূত এই ধরনের হত্যাকাণ্ড অনুমোদন করে কিনা? না, কখনোই না, কখনোই না। নিজের হাতে কখনো আইনকে তুলে নেওয়া যাবে না, সেটা ইসলামের ভুলভাবে ব্যাখ্যা করে তাদের শাস্তি বা কি? এখানে তো ইসলামকে ভুল ব্যাখ্যা আমরা বিভিন্নখানে দেখতে পাই যে আমাদের সবসময় প্রকৃত মর্মবাণীতে আমাদের প্রকাশ পাচ্ছে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের বাণী হচ্ছে শান্তি, পরমত সহিষ্ণুতা, উদারতা, সহনশীলতা, মিলেমিশে থাকা, শান্তিপূর্ণ পিসফুল কোএক্সিস্টেন্স। ইসলামী নবী এভাবে মদিনা শান্তি স্থাপন করে সারা বিশ্বে শান্তি শৃঙ্খলার রোল মডেল তিনি রেখে গেছেন বলেই আজকে পাশ্চাত্য পণ্ডিতরা সবাই বলছে আজকের এই অশান্ত পৃথিবীতে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন ত্রাণকর্তা আবির্ভাব হতো তাহলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতো। তবে শান্তির রোল মডেল তিনি প্রতিষ্ঠা করে গেছেন। সুতরাং আমাদের তো নবীর জীবন থেকে সেই আদর্শ দেখতে হবে। তিনি কখনো হত্যা করেননি, হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেননি, কিন্তু যদি কেউ কোনো অপরাধ করে তাহলে তাকে শরিয়া আইনে বিচারের সেই বিধান তিনি রেখে গেছেন। তাহলে যত ধরনের অপরাধী হোক না কেন, সেটা শরিয়া আইনেও হতে পারে, প্রচলিত আইনে হতে পারে, যে দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটা। হ্যালো দর্শক, কে রয়েছেন ফোনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ফেনী থেকে বলছি, শিবন বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে এই যে কালকে একজন লোক মারা গেল, যাকে মিডিয়া এবং বিভিন্ন মাধ্যম বলতেছে ব্লগার, কেমন? জি। উনি কি আসলে সত্যিকারে কোনো ব্লগার কিনা এটা তো দেখা দরকার। পুলিশ কিন্তু বলছে উনি খুব ব্লগার নয়, কোনো লেখালেখি করতো না, হয়তো বা উনি ফেসবুকে কিছু কথাবার্তা বলতো। এখন আমার প্রশ্ন হচ্ছে ওনাকে যে ব্লগার বলতেছে আজকে, এখন প্রত্যেকটা হত্যাকাণ্ডকে যদি ব্লগারই বলা হয় তাহলে সত্যিকার হত্যাকাণ্ড তো অন্যদিকে আড়াল হয়ে যাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অবশ্যই এই বিষয়ে আমার নিজেরও জানা ছিল। সাংবাদিক আবু সাইদ খান দর্শক যেটি বললেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আমরা একটি একটি হত্যাকাণ্ড ধরে সামনে এগোই, আহমেদ রাজীব হায়দার তিনি ব্লগার ছিলেন, আসিফ মহিউদ্দিন তিনি ব্লগার ছিলেন, যদিও তাকে হত্যা করার জন্য হামলা করা হয়েছিল, তিনি প্রাণে বেঁচে গেছেন। অভিজিৎ তিনি ব্লগার ছিলেন, কিন্তু ওয়াশফিকুর রহমান তিনি কিন্তু 2011 সালের 17 মে বা 14 জানুয়ারি এরকম একটি ডেটে, আমার ঠিক খেয়াল পড়ছে না, তবে 2011 সালের প্রথম দিকে তিনি সর্বশেষ তার পোস্টটি দিয়েছিলেন ব্লগে। বোকা মানব নামে তিনি যে ব্লগটা ব্যবহার করতেন, তার নিজের ব্লগ, এবং এরপর আর কোনো পোস্ট কিন্তু সেই ব্লগে দেওয়া হয়নি। এবং 130 পর্বের একটি ধারাবাহিক তিনি লিখছিলেন ফেসবুকে, এবং একটি ব্যঙ্গাত্মক লেখা যে আসুন আমরা নাস্তিকদের আমরা উৎপাটন করি, সমূলে উৎপাটন করি, বা এই ধরনের একটি শিরোনামে তিনি 130 পর্বে লিখেছিলেন। তাহলে আমরা কি তাকে আসলে ব্লগার হিসেবে চিহ্নিত করব?
আমাদের এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শুধু ব্লগার হিসেবে তাকে চিহ্নিত করে কি আমরা সামনের দিকে এগোতে পারবো, নাকি অন্য কিছু রয়ে যাচ্ছে ভিতরে? আচ্ছা, এখন আমার বক্তব্য হচ্ছে যে ব্লগার তো কারো পরিচয় হতে পারে না। ব্লগে যে লেখে এটা যে কোনো লিখতে পারে। এই ব্লগে তো ধর্ম সম্পর্কেও লেখা যায়, বিভিন্ন কিছুই লেখা যায়, এবং অনেকে ব্লগে তো ধর্ম নিয়েও লিখছেন, অনেকে বিভিন্ন ভাবে তারা বিজ্ঞান নিয়ে ইত্যাদি নিয়ে লিখছেন। তা ব্লগার পরিচয়ের কারণে কাউকে হত্যা করা, এবং অনেকেরই ধারণা এবং ছড়ানো হয়েছে, এবং যারা দুজন গ্রেপ্তার হয়েছে যে ব্লগার মানেই বোধহয় নাস্তিক, ব্লগার মানেই বিধর্মী। তো এই মত তো কোনো গ্রহণযোগ্য মত হতে পারে না। আর একটা হচ্ছে যে কেউ কারো লেখা, আমি এখন বলি যে লেখালেখির কারণে পাল্টা লেখালেখি হতে পারে, একজনের মতের বাইরে আর একটা মত হতে পারে, সেটা নিয়ে বাহাস হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু মত প্রকাশের জন্য কাউকে কে মেরে ফেলা হবে? এখন আমরা ধরে নিলাম যে একটা লোক নাস্তিক, তো নাস্তিকের কে বাঁচার অধিকার নেই। তো আর একটা লোক সে যদি অপরাধ করে থাকে, তাহলে কি অপরাধ করেছে? সে সুনির্দিষ্ট অপরাধ নিয়ে তো আদালতে মামলা হতে পারে যে ঠিক আছে, ধর্ম সম্পর্কে বলেছে, বাংলাদেশের সংবিধানে আছে, বাংলাদেশের আইনে আছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। তাহলে কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তো তার জন্য তো আদালতে যেতে পারে, এবং সেটা জনগণের কাছে প্রকাশ হতে পারে। কিন্তু আমরা কিছুই জানি না, একটা লোক কে হঠাৎ করে দেখি যে তাকে মেরে ফেলা হয়েছে এবং খুব নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, এবং এইটা তো কোনো সমাধান হতে পারে না। এটা সামাজিক নৈরাজ্য তৈরি হবে, এবং এই পথে তো ধর্মের তো মানে মানুষের ধর্মের প্রতি যে আকর্ষণ ইত্যাদি এটা যে বাড়ানো কিংবা ধর্মভিত্তিক সমাজ গড়ারও তো এটা একটা পদ্ধতি হতে পারে না। আমি একটু বলি যে আমাদের এখানে ধর্মটা তো সুবিধের হাত ধরে আসছে, এখানে তারা মানুষের মানবিক গুণাবলীর ভিতর দিয়ে, তাদের গুণাবলীর মধ্য দিয়ে ধর্মের বিকাশ ঘটেছে। এই পথে তো ধর্ম কিংবা ধর্ম রাষ্ট্র কোনো কিছুই গড়ে উঠতে পারে না, এটা তো একটা ভুল পথ। তবে তিনি ব্লগার হন আর না হন, তিনি যে ভিন্ন মত বা স্বাধীন মত প্রকাশের জন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হাতে নাতে যারা গ্রেফতার হয়েছেন তারা নিজেরাই স্বীকার করেছেন যে তাদের বড় ভাই মাসুম নামে কথিত এক বড় ভাই তাদেরকে বলেছেন যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বা কুরুচিকর মন্তব্য করেছেন অথবা ধর্ম সম্বন্ধে ধর্মকে অবমাননা করেছে, এই জন্য তাকে হত্যা করতে হবে। আচ্ছা, কি করেছেন? এটা হচ্ছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যে তিনজন হত্যাকাণ্ডে মিশনে অংশ নিয়েছিল, তাদের ভিতরে দুইজন জিকরুল্লাহ এবং আর একজন যে নামটা আমার ঠিক মনে পড়ছে না, এই দুজন তারা তেজগাঁও থানা পুলিশের কাছে তারা স্বীকার করেছে যে তাদের এক বড় ভাই তিনি তাদেরকে বলেছেন যে ধর্ম সম্বন্ধে ইসলাম সম্বন্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছে, এই জন্য তাকে খুন করতে হবে, এবং তাদেরকে এইভাবে হায়ার করা হয়েছিল আর কি। তবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি ব্লগার হন আর না হন, তিনি তার কিছু মতামত ব্যক্ত করা তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এটা তো স্পষ্ট। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। তারপরে হচ্ছে যে ঠিক আছে, একটা মতামত প্রকাশ করেছে এবং সেই লোকেদের হাতে খুন হয়েছে যারা জানে না তিনি কি লিখেছেন এবং কি পড়েছেন। অর্থাৎ একজন হুকুম দিলে কিংবা কেউ কাউকে বিধর্মী বললেই, এবং কে ধার্মিক আর কে বিধর্মী এই বিচারের ভার কার। এবং ইসলামের আলোকেও যদি আমরা চিন্তা করি, এই বিচারের মালিক তো কোনো ব্যক্তি না, আর একটা লোক কোনো ব্যক্তির অপছন্দ হলে সেটা নিয়ে ভিন্ন মত পোষণ করতে পারে এবং দেশের প্রচলিত আইনে তার বিচারও হতে পারে। এবং বাংলাদেশের আইন তো কোনো ধর্মের প্রতি কিংবা ধর্মীয় অনুভূতির প্রতি কোন রকম আঘাত, এটা কিন্তু বাংলাদেশের আইন এটাকেই করে না, অনুমোদন করে না। অতএব সেই বিচার তো হতেই পারত। হ্যালো দর্শক, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি নোয়াখালী থেকে বলছি, আমিন খান। জি আমিন সাহেব বলুন। আমি আলোচক বিন্দুর কাছে প্রশ্ন রাখতে চাই। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার বলে, কিন্তু গণতান্ত্রিক সরকারের আজকে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রীয়, সেই সকল প্রতিষ্ঠানগুলো তো সুশাসন বলতে কিছুই নেই। সরকার কর্তৃক যখন সুশাসন নাই, যখন স্বাভাবিক সকল দর্শক প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি যে আজকে রাষ্ট্র যে যন্ত্রগুলো আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, দুদক কমিশন বলেন, নির্বাচন কমিশন বলেন, তথ্য কমিশন বলেন, সবগুলোই তো সরকার যে সুশাসনের মানে নিয়ন্ত্রণের বাইরে রাখছে, সরকার একদলীয়ভাবে করছে। তো এখন আপনি যখন স্বাভাবিক আইন প্রক্রিয়া যখন সবকিছু প্রশ্নটি করেন প্রিয় দর্শক, আমরা বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন। প্রশ্ন সরাসরি কোনো প্রশ্ন রয়েছে? সরাসরি প্রশ্ন হচ্ছে যে সুশাসনের অভাবে
আজকে জি, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। ডক্টর মোকাদ্দেম হোসেন, আপনি যে কথা বলছিলেন দর্শক তেমনই হয়তো মন্তব্য করতে চাচ্ছিল যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যে অকার্যকর বা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে কিনা, আসলেই পালন করতে পারছে কিনা, অথবা রাষ্ট্র তিনি ব্লগার হন বা স্বাধীন মুক্ত মনস্ক বা বিজ্ঞান মনস্ক মানুষ হন অথবা যে কোনো নাগরিক হন, তাদের এই যে সামাজিক নিরাপত্তা দিতে কতটুকু সমর্থ হচ্ছে রাষ্ট্র বা সরকার, আমরা যেভাবে বলি না কেন। আর এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সবাই আপনি নিজেই বলেন চারজন হয়তো না 3 জন, হ্যাঁ, রাজশাহী অধ্যাপক শফিকুল ইসলামকে ধরলে এবং অধ্যাপক হুমায়ুন আজাদকে একই প্রক্রিয়া হত্যা করা হয়। অধ্যাপক হুমায়ুন আজাদ আরো কিন্তু একই প্রক্রিয়া, অবশ্যই একই প্রক্রিয়া। সর্বশেষ অভিজিৎ, এর আগে যে সর্বশেষ হত্যাকাণ্ড অভিজিৎকে যেভাবে হত্যা করা এবং শামসুর রহমানকে ওয়াইজগণের হত্যা প্রচেষ্টা ছিল, সেখানেও গ্রেফতার হয়েছিল। জি, হ্যাঁ, এবং রাজীব হায়দারকে যেভাবে হত্যা করা, হুমায়ুন আজাদ, অধ্যাপক হুমায়ুন আজাদ এবং এই রাজীব হায়দার, শফিকুল ইসলাম, সবাইকে একই কায়দায় একই স্টাইলে তাকে হত্যা করে। এবং বোঝা যায় যে খুব প্রশিক্ষিত সদস্যরা, যে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো রয়েছে তাদের প্রশিক্ষিত সদস্য। আমার প্রশ্ন হচ্ছে যে এইগুলো কেন মাথা চায়, এইগুলো হওয়ার সুযোগ কেন পাচ্ছে বারবার? এগুলোর পেছনে যদি আমরা আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে যদি ব্যাখ্যা করি, তাহলে দেখুন যে মানে এগুলো আসলে কতগুলো মানুষকে ব্যবহার করার কতগুলো প্রক্রিয়া। আমি আগে বলেছি যে রাষ্ট্রযন্ত্রকে নিষ্ক্রিয় করা এবং সেখানে যে কোনো ধরনের একটা মানে অনুভূতি সম্পন্ন স্পর্শকাতর বিষয়গুলোকে পুঁজি করে সেগুলোকে মানে কাদের দ্বারা ইউজ করা হচ্ছে। আজকে যদি আপনি দেখেন যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কারা? তারা কিন্তু দেখুন যে একেবারে মানে আমরা বলতে পারি যে তাদেরকে ব্যবহার করা হয়েছে রীতিমতো ভাবে। আপনি নিজেই বলেছেন যে বড় ভাইয়ের পরামর্শ এবং নির্দেশ ক্রমে এবং ধর্মের নামে তাদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে এবং তারা জানেও না যে তাদের কি করতে হবে। তাদেরকে বলা হয়েছে এই করো, এবং এর পিছনে কি কি থাকতে পারে। এর পিছনে আপনি দেখুন যে এই ধরনের চক্র যারা বাংলাদেশে যদি মানে রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক ধর্মীয় প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এ দেশের বৃহৎ লগ্নি থেকে শুরু করে একেবারে গৃহস্থালী লগ্নি পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে এখানে দেখবেন যে একটা বিশাল একটা চক্র যারা এ দেশের 10% অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এবং এই নিয়ন্ত্রণের মানে যে মুনাফা হয়, সেই মুনাফা দিয়ে কিন্তু তারা এই ধরনের উগ্রবাদী এবং ধর্মান্ধ তৎপরতা যেটা, সেটাকে তারা এই নেটওয়ার্কটাকে তারা অসম্ভব রকম ভাবে তারা প্রাতিষ্ঠানিকরণ করার জন্য তারা কিন্তু সক্রিয়। এবং গবেষণালব্ধ তথ্য থেকে আমি বলছি, এটা অনেকগুলো গবেষণালব্ধ তথ্যের মাধ্যমে যে জিনিসটা পাওয়া গিয়েছে সেটা হলো যে তারা শুধুমাত্র লগ্নি বা মানে বিনিয়োগ করছে তা নয়, বিভিন্ন ধরনের মানে এনজিও থেকে শুরু করে এই ধরনের বহু ধরনের মানে কর্মকাণ্ডের সাথে বহু ধরনের যুবক ছেলেদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এখন যুবক ছেলেরা কেন সম্পৃক্ত হলো? একটা বড় যে সবচেয়ে আমাদের নাজুকতা সেটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক অসমতা। এবং তার সাথে আমরা লক্ষ্য করতে পারি যে যুব সম্পদে একটা বড় অংশ বেকার এবং তারা কিন্তু যথাযথভাবে তারা চাকরি পাচ্ছে না। এবং আমাদের এখানে বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের প্রায়োগিক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের যে বিষয়টি, সেটি কিন্তু ধীর গতি সম্পন্ন, যেটা মানে সারা বিশ্বে কিন্তু এটা অত্যন্ত দ্রুত গতিতে হয়ে যায়। যেমন আমি লক্ষ্য, কিন্তু আমি মানে হাই স্কুল লেভেলে কারিগরি শিক্ষার মাধ্যমে তাদের কিন্তু প্রায়োগিক শিক্ষা দিয়ে তাদেরকে ওই লেভেলে কিন্তু আমরা কর্মসংস্থানের বিষয় করছি না। এর পাশাপাশি আমরা শিক্ষা এবং সংস্কৃতিতে যে সাম্প্রদায়িকতার যে ব্যবহার, এক্স্যাক্টলি, পাশাপাশি শিক্ষা এবং সংস্কৃতিতে যে সাম্প্রদায়িকতার যে মানে বিকাশ করার জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু প্রচন্ড রকম ভাবে সক্রিয় আছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে বহির্জগতের সাথে এদের যে এক ধরনের যোগাযোগ বা কিন্তু আমরা দেখেছি যে আপনি দেখুন যে ভারতের মতো রাষ্ট্রে বসে, পশ্চিমবঙ্গের মতো রাষ্ট্রে বসে বাংলাদেশের সরকারকে উৎসাহী করা হচ্ছে এবং সেখানে ব্যাপকভাবে ধরার পরে যে সমস্ত তথ্যগুলো বের হয়ে এসছে এবং সেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সেগুলো রীতিমতো ভয় এবং রীতিমতো ষড়যন্ত্রের বিষয়গুলো। কাজে দেখুন যে ভারতের মতো একটা রাষ্ট্রে যেখানে মানে মানে যে ধর্মের কথা বলা হচ্ছে সেটা অত্যন্ত মানে মাইনরিটি বা একটা ক্ষুদ্র গোষ্ঠী, এবং সেখানে ধরুন কি ধরনের তারা তৎপরতা চালাচ্ছে। এই একইভাবে আমরা দেখতে পাই যে আমাদের ধর্মীয় গোড়ামি, ধর্মীয় সাধারণ মানুষের যে অনুভূতি সম্পন্ন বিষয়গুলো আছে, এবং একইভাবে মানে যে আমাদের যে রাজনৈতিক মহল মানে গোষ্ঠী আছে,
যদি একটু সরাসরি আমরা চেষ্টা অথবা রাজীব হায়দার হত্যাকাণ্ড এইগুলো যদি আমরা সিনক্রোনাইজ করি, আমরা যদি ব্লগার হিসেবে ট্রিট করি, আপনার কি মনে হয় যে এরা চিহ্নিত নয়, যারা ব্লগদের উপরে যাদের সরাসরি প্রতিহিংসা কাজ করছে তারা সরাসরি চিহ্নিত নয়? আমি মনে করি যে তাদের যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে তারা সরাসরি সম্পৃক্ত নয় এবং তার পিছনে পৃষ্ঠপোষকতা আছে। আমরা যদি আরো একটু স্পেসিফাই করার চেষ্টা করি, 2013 সালে হেফাজতে ইসলামের যে আন্দোলন, এবং তারা তো সরাসরি ঘোষণাই দিয়ে দিয়েছিল যে শাহবাগে গণজাগরণ মঞ্চে যারা রয়েছে তারা ব্লগার, তারা নাস্তিক, তাদের বিচার করতে হবে বা তাদের বিরুদ্ধে যিনি ধরা পড়ে নিজে বিশ্বের জঙ্গি গোষ্ঠীগুলো না, এখানে যে 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 সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারি সেটি হলো যে আসলে আমরা কিছু কিছু মানে প্রতিষ্ঠানগুলোকে আমরা কিন্তু মানে যৌক্তিকতার আলোকে তাদেরকে মানে সেই ধরনের মানে শিক্ষা বা সেই ধরনের আদর্শ বা সেই ধরনের পথ নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এক ধরনের রয়ে গেছে। যদি আমরা যৌক্তিকতার আলোকে, বিজ্ঞান মনস্কতার আলোকে যদি আমরা তাদেরকে যদি সত্যিকার অর্থে আলোকিত বিকশিত করতে পারি, অবশ্যই আমি আপনার সঙ্গে তাহলে কিন্তু এই ধরনের রাজকতাগুলো তৈরি হবে। কেউ একমত। আমি বলছি রাষ্ট্র তৎপর কিনা তাদেরকে চিহ্নিত করে, মানে সাধারণ মানুষের কাছে তো আমাদের কাছে অনেকটাই পরিষ্কার যে কারা এগুলো প্যাট্রোনাইজ করছে, রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে? অনেক তৎপর। আমি সম্প্রতি গত 3 মাসের যদি আপনি চিত্র দেখেন যে সারা বাংলাদেশে যে সমস্ত উগ্রবাদী বড় ধরনের নাশকতা করার চেষ্টা করেছে তাদেরকে কিন্তু বেশিরভাগই কিন্তু তাদেরকে মানে মানে অন্তত আমরা বলতে পারি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপরতার কারণে তারা ধরা পড়েছে, এবং সেই ধরা পড়ার পর তাদের থেকে যে তথ্যগুলো বের হয়ে এসছে এতে করে আমরা দেখতে পাই যে এটা এই ধরনের অর্গানাইজড একটা নেটওয়ার্ক যারা রাষ্ট্র যন্ত্রটাকেই ধ্বংস করে দিতে চায় এবং একটা মানে গণতান্ত্রিক কাঠামোকে যারা পুরোটাকেই ধ্বংস করে দিতে চায়। অবশ্যই তারা অত্যন্ত বেশি রকম ভাবে অর্গানাইজড হিসেবে আমি মনে করি এবং তাদের পিছনে একটা বড় ধরনের শক্তি অবশ্যই আছে। ডক্টর আব্দুল মনিম খান। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। হরতাল না থাকলেও 20 দলীয় জোটের অবরোধের মধ্যে সারা দেশে একযোগে শুরু হয়েছে সমমানের পরীক্ষা। 10টা থেকে সারা দেশে 2419টি কেন্দ্রে 8,305টি শিক্ষা প্রতিষ্ঠানের 10,73,800 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা আবশ্যিক প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা এবং আলিমে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা। ডিপ্লোমা ইন কমার্সে বিকেলে বাংলা 1 সৃজনশীল, ব্যবসা ব্যবস্থাপনায় বাংলা 1 সৃজনশীল, নতুন সিলেবাস ও বাংলা 1 সৃজনশীল, পুরাতন সিলেবাস বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসের আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে, পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। পুলিশ জানায় ওই গ্রামে 2 আওয়ামী লীগ কর্মী আতাহার ও হাবিল হত্যা মামলার আসামি হাসের আলী। তারই জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড আসামি পক্ষের আইনজীবী প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য 5
ধার্য করেন। এর আগে গেল মার্চ শুনানির জন্য কার্যতালিকা এলেও পক্ষের আইনজীবীরা সময়ের আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে আজ শুনানির দিন ধার্য করা হয়েছিল। মোট 705 পৃষ্ঠার রিভিউ আবেদনে 44টি যুক্তি দেখিয়ে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাতিল ও তার খালাস চেয়েছেন আসামি পক্ষ। গেল 18 ফেব্রুয়ারি বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 বিচারপতির একই বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কামারুজ্জামানের ফাঁসির বহাল রেখে আপিল মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক। মাসব্যাপী লড়াই শেষে সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএস এর হাত থেকে তিকরিত শহরের কেন্দ্রীয় অংশের নিয়েছে ইরাকের সেনাবাহিনী ও মিত্র গোষ্ঠী। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে কথা জানান ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি জানান, সেনারা তিকরিত শহর দক্ষিণ সীমাঞ্চল অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে। এই ঘটনায় সেনাদের অভিনন্দন জানিয়েছেন আবাদি। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানান, কেন্দ্রীয় অংশে পৌঁছে সেনারা সেখানে পতাকা উড়িয়েছে। আইএস এর দখলে থাকা গভর্নর সদর দপ্তর ও প্রধান হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনারা। গেল বছরের জুন থেকে আইএস এর দখলে ছিল সালাউদ্দিন প্রদেশের রাজধানী তিকরিত। খেলার খবর, ফুটবল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্পেনকে 2-0 গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের প্রথমার্ধে 2টি গোল করে ডাচরা। 2010 সালের বিশ্বকাপ জয়ী স্পেনের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে নেদারল্যান্ডস। 13 মিনিটে ডিক ব্রিজের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এর আগে 3 মিনিট পর ডাচদের পক্ষে ক্লাসেন আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির আগে এবং পরে আরও কয়েকবার প্রতিপক্ষের সীমানায় আক্রমণ শানায় নেদারল্যান্ডস। দু একটি বিক্ষিপ্ত শানায় স্পেনও, তবে আর গোল না হওয়ায় জয় নেই মাঠ ছাড়ে ডাচরা। এদিকে দিনের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করেছে সুইজারল্যান্ড। সুইসদের পক্ষে প্রথমার্ধের শেষ মিনিটে সিয়াবি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্টোকার 80 মিনিটে গোল করেন। এই ছিল বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায়। দেখা আমন্ত্রণ রইল। যারা এই ধরনের শুধু হত্যাকাণ্ড নয়, বিভিন্ন ধরনের নাশকতাও তো ঘটাচ্ছে, এই ধরনের জঙ্গি গোষ্ঠী তারা যে কাণ্ড মানে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, সেক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা? ইসলাম কখনোই সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, বর্বরতা বা যে ধরনের অমানবিক হত্যাকাণ্ড যেগুলো ঘটছে এগুলো কখনোই সমর্থন করে না। ইসলাম তো শান্তির ধর্ম, সমাজে শান্তির প্রতিষ্ঠা, কল্যাণকর কাজ করা, ধর্মের শিক্ষা। ধর্ম মানুষকে নৈতিকতার কথা বলে, সামাজিক মূল্যবোধের কথা বলে, তারা তো বলছে মিলেমিশে থাকার কথা বলে। এই জঙ্গিবাদী গোষ্ঠী যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা এর সক্রিয় সদস্য, তারা তো বলছে মোটামুটি বেহেশতের টিকিট তারা পেয়ে যাচ্ছেন এরকম হত্যাকাণ্ড ঘটালে বা এই ধরনের কর্মকাণ্ড ঘটালে। জিহাদি পথে তারা অংশ নিচ্ছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করছে এবং তারা বেহেশতের টিকিট পেয়ে যাচ্ছে। তো বেহেশতের টিকিট কতই সহজ? আসলে বেহেশত, দোজখ এগুলো সব নির্ধারণ করবেন যিনি সৃষ্টিকর্তা। মানুষের কৃতকর্মের উপর, পাপ পুণ্যের উপর বিচার হবে, হিসাব নিকাশ হবে, সেটা কিয়ামতের পরে, সেটা তো আল্লাহই ভালো জানেন। এখন এখানে তাদের যে উগ্রবাদীদের বা জঙ্গিবাদীদের তাদের যে একটা আদর্শ বা তাদের যে নীতি বা তাদের যে শিক্ষা, তারা তাদের শিক্ষা মতো চলছে। সারা বিশ্বব্যাপী যে জঙ্গিবাদ বা সন্ত্রাস বা যেগুলো যে জঙ্গি গোষ্ঠীগুলো, তাদেরকে যে শিক্ষা দেয়া হচ্ছে, সেই আদর্শকে তারা লালন করে তাদের মতো করে তারা কাজ করছে, তাদের টার্গেট তারা ফুলফিল করছে। এখন এটা তারা বেহেশত পেয়ে যাবে সেটা তো আমরা বলতে পারি না। তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, কিন্তু শান্তির প্রতিষ্ঠা করলে, মিলেমিশে থাকলে, মানুষের উপকার করলে, নামাজ রোজা করলে, হজ জাকাত দিলে, ইসলামী বিধিবিধান পালন করলে না বেহেশত পাওয়া যাবে। বেহেশত কিভাবে পাওয়া যাবে? ওই তো কোরআনে সেটা বর্ণনা দেওয়া আছে, হাদিসে বর্ণনা করে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা, যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে বেহেশত যাবে। কিন্তু সে মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং কাজে পরিণত করে, এটাই হচ্ছে ঈমান। এরপরে সে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে নিজে পড়তে হবে, অন্যকে নামাজ পড়াতে হবে, পরিবারের মধ্যে আগে ব্যক্তি জীবন ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, নিজের পাশাপাশি নিজের পরিবারকে, নিজের সন্তানাদিদেরকে মানুষ করতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং রমজান মাসে রোজা করতে হবে, ইসলামের যে 5টি পিলার, যাকাত দিতে হবে, বছরে জীবনে একবার হজ করতে হবে এবং পাশাপাশি মানুষের কল্যাণ, জনকল্যাণ। কোরআনে আরেকটা আয়াত আছে যে শুধু পূর্ব পশ্চিমে মুখ ফিরালেই হবে না, মানুষের কল্যাণও করতে হবে। নামাজ রোজার পাশাপাশি জনকল্যাণ, মানুষের সার্বিক কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ। কোনোভাবেই হত্যাকাণ্ডকে ইসলাম সমর্থন করে না। কোরআনে বলা হচ্ছে যে কোন মানুষকে প্রাণে রক্ষা করলে সেজন্য দুনিয়ার সমগ্র মানব গোষ্ঠীকে রক্ষা করলো, আর যদি কেউ কাউকে প্রাণে হত্যা করলো তবে সেটা সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। এখন এখানে ইচ্ছাকৃত হত্যা, ভুল করে হত্যা,
প্ররোচিত ভাবে হত্যা, অনেক রকম ব্যাপার আছে। আমার তো মনে হয় যে ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটছে এটা ইচ্ছাকৃত না, এটা প্ররোচিত ভাবে কেউ কাউকে প্ররোচনা দিয়ে ভুল বুঝিয়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে হত্যা করা হচ্ছে। আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে উনি প্ররোচনার কথা বলেছেন। এই প্ররোচনার ব্যাপারে কিন্তু একটা জায়গায় আমরা দেখি যে মানে একটা স্পেস তৈরি হয়েছে, যেমন সাইবার স্পেস। এই সাইবার স্পেসে সাধারণত আমরা দেখতে পাই তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা ওয়ার্ল্ডে সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু একটা প্রগতিশীল চিন্তা চেতনা ধ্যান ধারণার মানে এটা একটা সারা বিশ্বে কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হতে চলছে। এবং সেই জায়গাটায় কিন্তু উগ্র মানে যারা জঙ্গিবাদী গোষ্ঠী তারা কিন্তু এই জায়গাটায় তারা একটা স্পেসে একটা মানে নিজেদেরকে জায়গা করে নেওয়ার জন্য কিন্তু তৎপর হয়েছে। এবং এই জায়গাটা কিন্তু তারা কিন্তু মানে যে সমস্ত প্রগতিশীল চিন্তা চেতনার অনুভূতি সম্পন্ন যারা আছেন তাদেরকে কিন্তু তারা কোনো অবস্থাতেই তারা মানে ছাড় দিতে রাজি না। এবং এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় একটা জায়গা আমি আমার মানে বিশ্লেষণে আমি মনে করি। এবং এই জায়গা থেকে কিন্তু তারা মানে আমরা খেয়াল করছি বারবার কিন্তু দেখুন যে যতগুলো ঘটনা ঘটেছে কিন্তু এখানে কিন্তু এই সাইবার স্পেসকে নিয়েই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং সামাজিক যোগাযোগের ভিত্তিতেই কিন্তু ঘটেছে। কাজে এই জায়গাটা কিন্তু আমরা বলতে পারি যে এই যে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী যারা আছে তারা কিন্তু দেখুন যে ইভেন মিডল ইস্টে যদি আপনি দেখেন যে আইএসআই তাদের কিন্তু দেখবেন যে এই সামাজিক যোগাযোগ ব্যবস্থাটাই কিন্তু হ্যাক করছে বলতে আমেরিকান মানে যে সমস্ত সিক্রেট মানে ইনফরমেশন সেগুলো পর্যন্ত হ্যাক করার মতো তারা মানে সেই ক্যাপাসিটি তারা অর্জন করেছে। আমরা ফোন নিয়ে আসি। হ্যাঁ হ্যালো দর্শক, কে রয়েছেন? জি আলাইকুম। আমি বরিশাল থেকে বলছিলাম। মান্না ভাই আপনাকে ধন্যবাদ। আজকের অতিথিদের একটা প্রশ্ন, আগামীকাল আবার পরীক্ষা শুরু, তো আমরা পল্লীগ্রামে যারা বসবাস করি আমাদের কেউ ছেলে কেউ বোন আত্মীয় স্বজন পরীক্ষাতে দিবে, সরকার বলতেছে শিক্ষামন্ত্রী মহোদয় আজকে যে কথাটা বলতেছে তাদের জানমাল নিরাপত্তার জন্য তারা ব্যাপক প্রস্তুতি দেয়। কিন্তু ভাই খুব দুঃখের সহিত আমি উপস্থিত মেহমানদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে বিএনপির অবরোধ হরতাল ঘোষণা থেকে আজ পর্যন্ত একটা খুনের কি প্রকাশ্যে কোনো বিচার হয়েছে ভাই? আমরা পল্লীগ্রামে যে বসবাস করি একা একবার বসবাস করি, আমাদের যদি রাতে। অনেক ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, অবশ্যই উত্তর নেওয়ার চেষ্টা করবো যদি আমাদের আজকের আলোচনা ভিন্ন ধর্মী একটু, তারপর আমি আপনার উত্তরটি নেব। এবং একই সঙ্গে আমরা সাংবাদিক আবু সাইদ খান আপনার কাছে প্রশ্ন থাকবে, একটা বিরতি নেব। তার আগে আমি প্রশ্নটি করে রাখি যে আপনি যেমন বলেছেন যে ব্লগার মানেই তো নাস্তিক নয়, ঠিক একইভাবে এরকম অনেকের অভিযোগ যে ব্লগে যারা লিখছেন নিশ্চয় সবাই নয়, কেউ কেউ যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছেন এবং বিশেষ করে ইসলামকে কেন্দ্র করে লিখছেন এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে লিখছেন, তাহলে অনেকেরই অভিযোগ এটা শুধুমাত্র ধর্মীয় গোঁড়ামি কি ইসলামে রয়েছে, অন্য কোনো ধর্মে কি নেই? কেন সেই সব ধর্মের বিরুদ্ধে লেখা হচ্ছে না? যদি আমি মুক্ত মনা মানুষই হয়ে থাকি, যদি আমি সকল প্রকার ধর্মীয় কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে আমার মুক্ত চিন্তার চর্চা করেই থাকি, তাহলে সেটা শুধু ইসলাম কেন অন্য কোনো ধর্ম নয়? আপনাকে সেই প্রশ্নটির উত্তর এবং দর্শকের প্রশ্ন উত্তর জানার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি নিয়ে এসে। দর্শক ফিরছে খুব শিগগির। ভিন্ন মানচিত্র, ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, একটাই বিশ্ব। আন্তর্জাতিক প্রতিবেদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ওয়ার্ল্ড স্টোরিজ, প্রযোজনা শাখাওয়াত লিটন। দেখবেন আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30, নিউ ইয়র্ক সময় সকাল 7:30, ইউএই সময় বিকেল 4:30। সুস্ময় সুমনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক কামিনী। দেখবেন আজ
বাংলাদেশ সময় রাত 30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 10:30 মিনিটে, ইউএই সময় সন্ধ্যা 7:30 মিনিটে। দর্শক, আরো একবার আমন্ত্রণ। 21 রাতে সাংবাদিক আবু সাইদ খান যে প্রশ্নটি আপনার কাছে ছিল দর্শকের উত্তরে চাইবো, তার আগে যে শুধুমাত্র ইসলাম কেন, তাহলে শুধু ইসলামেই ধর্মীয় গ্রামের কথা রয়েছে, কুসংস্কারের কথা রয়েছে, নাকি অন্য ধর্মে কোনো কুসংস্কার বা ধর্মীয় গ্রামের কথা নেই? আচ্ছা, আসলে আমি এইভাবে ব্যাপারটাকে দেখি, ধর্মে গোড়ামি আছে কিনা তার চেয়ে বড় কথা হলো ধর্মের নামে গোড়ামি করা হয়, ধর্মের নামে, এবং ধর্মের নামে বিভিন্ন রকম কুসংস্কার ইত্যাদি এগুলো চালু করেছে। এবং এই ধরনের যার বিরুদ্ধে, যেমন আমরা যদি ইউরোপে দেখি, ইউরোপের লেখকরা এবং সেখানে অনেক মুক্তমনা লোকেরা খ্রিস্টিয়ানিটির বিরুদ্ধে তারা লেখেন। ভারতে হিন্দু ধর্মের বিভিন্ন রকম আচার আচরণের বিরুদ্ধে প্রচুর লেখালেখি হয়েছে, এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে সেখানে ধর্মের ভিতর যেসব গোড়ামি এবং কুসংস্কার আছে এটা নিয়ে লেখালেখি হচ্ছে। এবং সেই লেখালেখিতে আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে কি করছে না সেটা কথা না। তাহলে আমি যদি একটু এখানে আমি একটু যে প্রশ্ন করি, ধরে নিলাম আমি মুসলিম, ধরে নিলাম আমি হিন্দু, আমার ব্যক্তি জীবনে হিন্দু ধর্ম চর্চা করি, বা জন্মগতভাবে হিন্দু অথবা জন্মগতভাবে মুসলমান। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধায় আমি ইসলামের বিরুদ্ধে লিখছি, তাহলে নিশ্চয় আমার নিজের বিশেষ কোনো উদ্দেশ্য আছে, বা যিনি ভারতে বসে লিখছেন তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে লিখছেন, নিশ্চয় তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আমি যদি সত্যি সত্যি মুক্ত মনা লোক হয়ে থাকি, আমি লিখলে তো আমি প্রতিটা ধর্মের কোথায় সমস্যা বা কোথায় ত্রুটি আমার চোখে আমি সেই ত্রুটিগুলো লিখবো, কিন্তু স্থানকাল পাত্র ভেদে কেন বিশেষ বিশেষ ধর্মের বিরুদ্ধে লেখা হবে? না, আমি শুধু ধর্মের বিরুদ্ধে লেখাটা কে লিখছে কি লিখছে না সেটাও আমরা কিন্তু খতিয়ে দেখছি না, যে আসলে কেউ ধর্মের বিরুদ্ধে লিখছে না পক্ষে লিখছে, কিংবা ধর্মের বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। যেমন আমি যদি বলি এইভাবে যে মৌলানা নুরুল ইসলাম ফারুকী উনি তো ধর্মের বিরুদ্ধে কিছু বলেন নাই, উনি ধর্মের একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং ধর্মের বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন আছে, এবং যদি একই ধরনের ধর্মের ইন্টারপ্রিটেশন থাকতো তাহলে 4 মযহাব হতো না, কিংবা যদি একই রকম ইন্টারপ্রিটেশন হলে বিভিন্ন তরিকা হতো না। ধর্মের বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। আর একটা হচ্ছে যে বিভিন্ন সময় ধর্মের ভিতর অনেক কুসংস্কারও ঢুকে যায়, যেটা ধর্মের নামে চালানো হয়, যার সাথে ধর্মের মর্মবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং ধর্ম মানুষের বিশ্বাস, এবং সেই বিশ্বাস তার অন্তরে থাকা উচিত। এবং এইখানে সমস্যাটা হচ্ছে যে ধর্মের সঙ্গে রাজনীতির এক ধরনের যোগাযোগ ঘটছে। ধর্মটা থাকবে মানুষের অন্তরে, বিশ্বাসে, মসজিদে মন্দিরে গির্জায় ধর্ম থাকবে, কিন্তু ধর্ম যখন রাজনীতি নিয়ে আসা হয়, রাজনীতি ধর্মের ব্যবহার হয়, তখনই সমস্যাটা এসে যায়। যে কারণে বিষয়টা ছিল যে রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, এবং আমাদের দেশে যাতে যে স্লোগানটা এসেছে ওইভাবে যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ। এখানে রাষ্ট্রতে এক ধর্মের লোক বাস করে না, এখানে বহু ধর্মের লোক বাস করে, এবং সবাই মিলেমিশে বাস করবে, এবং কেউ কার মত প্রকাশ করবে কিন্তু কেউ কাউকে আঘাত করবে না। এই সহিষ্ণুর জায়গাটা দরকার। এবং আর একটা বিষয়টা হচ্ছে যে একটা লোক অপরাধ করতে পারে, আমি আবার ধরে নিলাম যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি, আমি জানি না আঘাত করেছে কিনা আমি জানি না, কিন্তু আমি ধরে নিলাম যে একজন আঘাত করেছে কিংবা ধর্মীয় অনুভূতিটা ইসে নিয়ে কথা বলেছে, সেই জন্য কি তাকে হত্যা করা যাবে? এবং সেই হত্যা রাষ্ট্র কি অনুমোদন করে? এবং সেই হত্যা কি কোনো ধর্ম অনুমোদন করে? এবং ধর্ম বিশ্বাসীরা এটাকে কিভাবে নেবে? এই জন্য রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে প্রতিটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, এবং যারা অপরাধ করে এবং হত্যা করে এই হত্যার বিচার করা, এবং এই ধরনের বিচার না হওয়ার কারণে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে। এবং আর 2 নম্বর হচ্ছে বিচার করেও শুধুমাত্র এই ধরনের প্রবণতাকে মোকাবেলা করা যাবে না। সামাজিক আন্দোলন আদর্শিকভাবে এবং ধর্মের উদারনৈতিক ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদেরকে এখানে সবার জন্য একটা বাসযোগ্য এবং এখানে মানে মুক্ত চিন্তার পরিবেশটাকে আনতে হবে, এবং এখানে যে মৌলবাদী জঙ্গি প্রবণতাকে মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। ডক্টর আব্দুল মুনিম খান, যে মতবাদগুলো ইসলামে রয়েছে, যে তরিকাগুলো রয়েছে, ওহাবি বলি বা মাযহাবি বলি, বা যে সম্প্রদায় রয়েছে শিয়া সুন্নি, এই যে তাদের ভিতর যে বর্তমানে যে রক্তক্ষয়ী সংঘর্ষ বা হত্যাকাণ্ড আমরা যেভাবে বলি না কেন, এই মতবাদ থাকতেই পারে, কিন্তু মূল ইসলাম, মূল ধর্ম এইগুলো পারমিট করে কিনা? যুগ যুগ ধরেই ধর্মের বিভিন্নতা, যে মতবাদের বিভিন্নতা রয়েছে, যেমন তাই বলা হতো আরবিতে প্রবাদ ইখতিলাফুল উলামা রাহমা, যে ওলামাদের ইখতিলাফ রহমত স্বরূপ। যেমন শিয়া সুন্নি আছে,
তারপরে আমাদের ফিকা মাযহাবে আছে হানাফি, শাফি, আহমদ, হাম্বলি, যেগুলো আছে প্রত্যেকটাই রহমত। যে কোনো একটা মাযহাব ফলো করলে হবে। এখানে মাযহাব নিয়ে আমরা মাযহাব আমি সুন্নি ও শিয়া বলে আমাদের যুদ্ধ করা, ঝগড়া ফেসাদ করা বা মতানৈক্যের কারণে আমরা একজন আরেকজন অপছন্দ করা বা তাকে মেরে ফেলা বা তাকে ক্ষতি করা, এটা কিন্তু কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এবং সবগুলোকেই মাযহাবকেই অনুমোদন দেওয়া হয়েছে যে কোনো একটাকে সে ফলো করবে। এই জন্য তাকে কোনো ক্ষতি করা যাবে না, তার বিরুদ্ধে আচরণ করা যাবে না, তাকে কোনো রকমের তাকে অন্যায়ভাবে অসৎ আচরণ করা যাবে না। এটা ধর্মের উদারতা, ধর্মের ব্যাখ্যা, ধর্মের সুন্দরভাবে এটাকে যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের মধ্যে অশান্তি হয় না, বিশৃঙ্খলা হয় না, হানাহানি হয় না, আমাদের মধ্যে কোন রকমের অনাসৃষ্টি হয় না। কিন্তু আমরা বাড়াবাড়ি চলে যাই। তাই বিদায় হজের ভাষণে মহানবী ইসলাম কিন্তু এটা বলেছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি কারণে অতীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমাদেরকে তো মহানবী ইসলাম শিক্ষা দিয়ে গেছে ধর্ম নিয়ে আমাদের বাড়াবাড়ি না করে আমরা যেন শান্তিপূর্ণ সহাবস্থানে যাই, আমরা যেন মিলেমিশে থাকি, যে যার ধর্ম পালন করে, যে যার মতাদর্শের মধ্যে আমরা থাকি, যে যার শিয়ার মতো, সুন্নির মতো। আমরা তো আমাদের দেশে আশুরার সময় শিয়ারা যা করে আমরা কিন্তু তার বিরোধিতা করি না, গা থেকে তার রক্ত ঝরাচ্ছে আমরা কিন্তু বিরোধিতা করি না, যে যার মতো করুক। এখানে কি ভালোবাসা বহিঃপ্রকাশ হয়? আমরা সুন্নিরা কিন্তু সেটা সমর্থন করি না, কিন্তু তার প্রতিরোধ করি না, প্রতিবাদও করি না, যে যার মতো করে যাচ্ছে। সুতরাং আমরা যে যার ধর্ম আমরা পালন করি, যার মতবাদ আমরা পালন করি। আমাদের যে সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং ধর্মীয় বিবর্তন সেটা কিন্তু ইউরোপের নাজুকতার সাথে অনেকটা তুলনা করা যায়। ইউরোপ যখন আমরা মধ্যযুগে দেখি তখন কিন্তু রাষ্ট্র ধর্ম দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত ছিল এবং পোপ বা যাজক যারা ছিলেন তারাই কিন্তু রাজাকে নিয়ন্ত্রণ করতেন এবং সেখানেও কিন্তু সামাজিক নাজুকতা কিন্তু একই রকম ছিল, কিন্তু কোনো পার্থক্য ছিল না। কিন্তু যখনই শিল্প বিপ্লব হলো, যখনই রেনেসা হলো, যখনই আমরা দেখি যে এক ধরনের এনলাইটেনমেন্ট বা আলোকিত একটা সমাজ হলো, সেখানে দুটো জিনিস এসেছিল। একটা হলো যে বিজ্ঞান মনস্কতা এবং আরেকটা হচ্ছে মননশীলতা পরিবর্তন এবং চিন্তা চেতনায় যৌক্তিকতা। এই জিনিসগুলো কিন্তু হোল ইউরোপে একটা বিপ্লব এনেছিল। শুধুমাত্র শিল্প বিপ্লবের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু মানুষের মানসিকতা পরিবর্তন হয়নি, যৌক্তিকতা আনতে হয়েছিল। ভারতবর্ষের রেনেসা হয়েছে কিন্তু ইউরোপের ধাঁচে না। ভারতবর্ষের রেনেসাতে আমরা দেখেছি, বিশেষ করে বেঙ্গল রেনেসা যেটাকে আমরা বলি, সেখানেও কিন্তু আমরা দেখেছি শিল্প এবং সাহিত্যে মূলত রেনেসাটা এসছে। কিন্তু সেই রেনেসায় যে জিনিসটা পরবর্তীতে যোগ হয়েছে দুর্ভাগ্যবশত, সেটা হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং ধর্মান্তরিকতা। এই দুটো জিনিসকে ক্যাপিটালাইজ করার কারণে কিন্তু আমাদের এই রেনেসাটা কিন্তু সেই ধরনের একেবারে ধর্মনিরপেক্ষ, বিকশিত, মননশীলতা এবং যৌক্তিক মানসিকতা সম্পূর্ণ মানুষ সমাজ গড়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। এবং এখানে উপনিবেশিক শক্তিও হিন্দু এবং মুসলমানদের মধ্যে যেমন ডিভিশন তৈরি করেছে, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে এই ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মীয় ধর্মান্ধতা সেটাকে কিন্তু উস্কে দেওয়া হয়েছে কিন্তু, এবং পরবর্তীতে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু যৌক্তিকতার পর্যায়ে আমরা নিয়ে যেতে পারিনি। কাজে এখান থেকেও কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে রাষ্ট্র, সমাজ এবং অর্থনীতি এবং রাজনীতি এটা কিন্তু বরাবরই ধর্মকে তারা কিন্তু নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, এবং তার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভক্তিকরণ করা অথবা মানুষকে সূক্ষ্মভাবে অনুভূতিগুলোকে তারা হয়তো কখনো কখনো কাজে লাগিয়েছে, কখনো কখনো এটাকে ষড়যন্ত্রমূলক ভাবে রাষ্ট্র প্রশাসন অথবা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তারা কাজে লাগিয়ে এক ধরনের নাজুকতা তৈরি করেছে। এরকম এক একটি হত্যাকাণ্ড ঘটছে, সে রাজনৈতিক হত্যাকাণ্ড হোক আর এই মৌলবাদীদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড হোক, ঘটছে, আলোচনা চলছে, সমালোচনা হচ্ছে, আবার আমরা নিজেরাও অফ হয়ে যাচ্ছি, রাষ্ট্রযন্ত্রও ভুলে যাচ্ছে, এবং যারা এই কাজগুলো ঘটে যাচ্ছে তারা কিন্তু ঘটাচ্ছেই, তারা কিন্তু থেমে যাচ্ছে। আমরা অভিযুক্ত হত্যাকাণ্ড হয়েছে ফেব্রুয়ারির 26 তারিখে, আজকে মার্চের শেষ 31, আজকে 1 এপ্রিল, 1 মাস 7-8 দিন হয়ে গেছে, তার কোনো অগ্রগতি আমরা দেখছি না। প্রথম কয়েকদিন আমরা সরব ছিলাম, মিডিয়াও সরব ছিল, তখন আমরা এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছি। আর কয়েকদিন এর নিয়ে আলোচনা করবো। ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আমরা আরো 2-1 দিন চলবে মিডিয়াতে আলোচনা, পুলিশের তোড়জোড় চলবে, হয়তো তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, কিন্তু আবার যা তাই। কিন্তু মাঝখান থেকে তারা ঠিকই তাদের কাজগুলো করে যাচ্ছে, প্রতিরোধ উপায় কি? না, রাষ্ট্রকে, পুলিশকে দায়িত্ব নিতে হবে। পুলিশ যদি দায়িত্ব অবহেলা করে, যেমন সেখানে অভিজিতের হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশের নাকি দায়িত্ব অবহেলা হয়নি, আজকে বলা হয়েছে যে না, পুলিশের দায়িত্বের অবহেলা হয়নি। অর্থাৎ আমরা দেখলাম যে অভিজিৎকে পড়ে আছে, তার স্ত্রী বন্যা চিৎকার করছে, কেউ তাদেরকে তুলে নিচ্ছে না, একজন ফটো সাংবাদিক তুলে নিয়ে গেল, পুলিশ কোনো দায়িত্ব পালন করলো না। কিন্তু পুলিশের তদন্ত বেরিয়ে আসছে যে পুলিশের দায়িত্বে কোনো অবহেলা ছিল না। তো এই ব্যাপারটা, এবং আমরা দেখলাম
যে একের পর যে এক হত্যাকাণ্ড হচ্ছে, একটা হত্যাকাণ্ডেরও তো বিচার হলো না এবং কোনো বিচারের কোনো আমরা উদ্যোগ দেখছি না। এবং এটা এই হত্যাকাণ্ড বলুন কিংবা এখানে যে সমস্ত সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটেছে, সহিংসতা ঘটেছে, কোনটার বিচার হয়েছে? এবং একের পর এক সব ফাইল চাপা পড়ে আছে। এখানে রাষ্ট্রের এই নির্বিকার ভূমিকা, এবং রাষ্ট্র এটাকে সাধারণ ঘটনা হিসাবে দেখছে কিংবা এটাকে ফাইল চাপা দিতে চাচ্ছে, এই জায়গাটা আমরা অর্থ বুঝি না। আর একটা হলো রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জঙ্গিবাদের সঙ্গে তো একটা আন্তর্জাতিক কানেকশন ইত্যাদি যোগসূত্র হতে পারে, সেই জায়গা থেকে আরো এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং এখানে জনজীবনের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য কি কি করণীয়, সেই ধরনের উদ্যোগ আমরা দেখছি না। এবং রাষ্ট্র এই ব্যাপারে খুবই নির্বিকার ভূমিকা পালন করছে। আমাদের এই জায়গা থেকে ব্যাপারটাকে ভাবতে হবে। আর একটা হচ্ছে যে এখানে একটা চিন্তার স্বাধীনতাটাকে নিশ্চিত করা দরকার। আমরা দেখি যে আমাদের অতীতেও দেখি যে কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, মীর মোশাররফ হোসেন, কাজী আব্দুল ওদুদ, তারাও কিন্তু এক ধরনের মৌলবাদী আক্রোশের শিকার হয়েছিলেন, কিন্তু তাদেরকে প্রাণ দিতে হয়নি। তারা বিভিন্ন সময় সমালোচনার শিকার হয়েছিলেন। কিন্তু আজকের অবস্থাটা এমনই যে যারাই ভিন্নভাবে কথা বলছেন এবং কি বলছেন সেটা খতিয়ে দেখা হচ্ছে না, এবং তারাই কিন্তু এর আক্রোশের নির্মম শিকার হচ্ছেন। এটাকে রক্ষা করা এবং মুক্ত চিন্তার পরিবেশটা রক্ষা করা এটা রাষ্ট্রের দায়িত্ব। মোকাদ্দেম হোসেন, সমাজ বিজ্ঞানের এই যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, বাস্তবতার যে জায়গায় দাঁড়িয়ে আছে, সমাজবিজ্ঞানের ভাষা আপনি কি বলবেন যে এই অস্থিরতা কতদূর যাবে? না, এখানে সাইদ ভাই যে নাজুকতার কথাগুলো বললেন, আসলে এখানে কিন্তু মানে রাষ্ট্রীয় পর্যায়ে যে বাস্তবতা এই মুহূর্তে গত 3 মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যদি সেটাকে কিন্তু বিশ্লেষণ করা দরকার। এই মুহূর্তে দেখুন যে মানে হরতালের নামে, অবরোধের নামে যে সহিংসতা চলছে এবং মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে এবং মানুষের মানে সম্পদের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে মানুষের নিরাপত্তাহীনতা, সারা বাংলাদেশে এক ধরনের নাজুকতা তৈরি হয়েছে। এবং এই রাষ্ট্রের মানে সামাল দেওয়ার মতো সেই ধরনের পর্যাপ্ত জনবল অবশ্যই একটা প্রশ্ন এসে যায় কিন্তু বড় ধরনের। এবং এরই কিন্তু সুযোগ কিন্তু একটা এই মৌলবাদী এবং উগ্র ধর্মান্ধ গোষ্ঠী কিন্তু তারা কিন্তু নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে তাদের মাথাচাড়া দিয়ে ওঠার পিছনে কিন্তু যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু এই নাজুকতার সুযোগ কিন্তু তারা নিচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা বড় একটা দর্শক কিন্তু বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটি নেওয়া হয়নি যে যারা বিএনপি জামায়াতের বিরোধী জোটের নেতৃত্বাধীন যে আন্দোলন চলছে, কথিত আন্দোলন হত্যা অবস্থান করে যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পেট্রোল বোমা বা অগ্নিকাণ্ডে, কোন বিচার এখনো পর্যন্ত তা মানে চাক্ষুষ আমরা দেখিনি বা বাস্তবতা দেখিনি, এগুলো উৎসাহিত করছে কিনা? হ্যাঁ, এটাও কিন্তু ধরুন বিচার যত দীর্ঘ সূত্র যাবে বা যত প্রলম্বিত হবে তত কিন্তু মানুষের কিন্তু আস্থা কিন্তু হারাবে। এখানে কিন্তু সেই জায়গাটাও কিন্তু আমরা কিন্তু চাইবো যে অতি দ্রুত দরকার হলে পরে সামারি কোর্ট করে, মার্শাল কোর্ট করে, ইভেন মানে এই ধরনের মানে প্রকৃত অপরাধী যারা আছেন তাদেরকে ধরে দৃষ্টান্ত এবং জঙ্গি দমন আইনও তৈরি হয়েছে। হ্যাঁ, কাজে এটা স্পিডি বা দ্রুত অবশ্যই এটা করতে হবে। ডক্টর আব্দুল মনিম খান, যে কথা আপনি বলেছেন তারপরে বোধহয় আর কোনো কিছু থাকে না মৌলবাদীদের উদ্দেশ্যে বা ধর্মীয় গোড়ামি কুসংস্কারে আচ্ছন্ন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে বলেছেন যে কথাটাই, যে ধর্ম নিয়ে তোমার বাড়াবাড়ি করো না, অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গেলে অনেক জাতি নিঃশেষ হয়ে গেছে। এরপরে তো আর কোনো প্রভাব থাকে না। তারপরেও আপনাকে দিয়ে আমরা শেষ করতে চাই, আপনি কি বলবেন? আমার কথা হচ্ছে যে কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, কিন্তু তাই বলে কারো কোনো ধর্মীয় অনুভূতিতে কিন্তু আঘাত করা ঠিক হবে না। সেটা ইসলাম ধর্মের প্রবর্তক বা ইসলামের যে ধর্মগ্রন্থ হোক বা অন্য কোনো ধর্ম, কিন্তু আমরা দেখতে পাই সারা বিশ্বব্যাপী কেন জানি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কার্টুন ছাপানো বা তার সম্পর্কে কিছু মন্তব্য করা, এরকম একটা অবশ্যই এগুলো যেমন ঠিক নয়, আবার এগুলোকে কেন্দ্র করে যারা রক্তের হোলি খেলা মেতে উঠছেন সেটাও নিশ্চয় ঠিক নয়। হ্যাঁ, তা তো অবশ্যই আমরা ওটার নিন্দা করছি। এবং পরিপ্রেক্ষিতে যে সমস্ত ঘটনা ঘটছে, হত্যাকাণ্ড বা অগ্নিসংযোগ, যেমন ফ্রান্সের যে পত্রিকা অফিসে অগ্নিসংযোগ ঘটেছে, এগুলো কোনটাই সমর্থনযোগ্য। সুতরাং ধর্মীয় হানাহানি এই জাতীয় যেন ঘটনা না ঘটে, উন্মাদনা সৃষ্টি না হয়, সবাই মিলেমিশে শান্তিতে থাকি। আমরা গাহি সাম্যের গান, যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান মিলেছে, সবাই মিলেমিশে আমরা থাকি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, শেষ করছি সমাজ অসঙ্গতির একটি বড় দৃষ্টান্ত যা স্থাপন করেছেন, যাদেরকে আমরা মানুষ বলে স্বীকৃতি দিতে চাই না, সেই দুই হিজড়া। যে ওয়াসফিকুর রহমানকে নিয়ে কথা বলছি, সেই ওয়াসফিকুর রহমানের হত্যাকাণ্ডের যারা জড়িত ছিল সেই হিজড়া সম্প্রদায়ের দুজন হিজড়া, যাদেরকে আমরা হিজড়া বলে অভ্যস্ত, আমিও সেই শব্দ উচ্চারণ করছি, সেই দুই হিজড়া কিন্তু হত্যাকারীদের ধরেছে, তাদের নেতৃত্বে ধরা সম্ভব হয়েছে। কিন্তু লজ্জাজনক এটি যে অভিজিৎ যখন হত্যাকাণ্ড শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি এলাকায়,
হাজার হাজার মানুষের সামনে কোনো মানুষ, আমরা যাদেরকে মানুষ বলে দাবি করে, হিজড়াদের চেয়ে অনেক উপরে বলে দাবি করি, তারা কিন্তু কেউ তাকে রক্ষা করতে এগিয়ে যায়নি। ওখানে কোনো হিজড়া ছিলেন না। থাকলে হয়তো যাদেরকে আমরা মানুষ বলে স্বীকৃতি দিতে চাই না বা দিতে পারি না, তারাই বোধহয় অন্তত প্রতিবাদ করতে গেলেও তারা আগেই দৌড়ে যেতেন। সেই হিজড়া সম্প্রদায়ের বা যাদেরকে আমরা মানুষ বলে স্বীকৃতি দিই না, তাদেরকে অবশ্যই আমরা স্বীকৃতি দিতে চাই। শুধু স্বীকৃতি নয়, তাদেরকে স্যালুট জানাচ্ছি। শুভরাত্রি। ক্লিয়ারম্যান নিবেদিত খেলাধুলা বিষয়ক বুলেটিন স্পোর্টস প্লাস, প্রযোজনা বার্তা বিভাগ। দেখবেন প্রতিদিন বাংলাদেশ সময় বিকেল 5টা 50 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 6টা 50 মিনিটে, ইউএই সময় দুপুর 3টা 50 মিনিটে। অ্যাসিড লাগার পর সময় মতো পানি ঢালার কারণে আমি আজ রক্ষা পাইছি। আমাদের বৃষ্টি সেদিন ভয়ঙ্কর পরিণতি থেকে উদ্ধার পেয়েছিল অ্যাসিড আক্রান্ত স্থানে বেশি বেশি পানি ঢালার কারণ। একমাত্র পানি অ্যাসিডে পোড়ার ক্ষমতা কমাতে পারে। চোখে অ্যাসিড গেলে চোখের পাতা টেনে ধরে খোলা অবস্থায় পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যাসিড মুখের ভেতরে গেলে বেশি করে পানি খাইয়ে বমি করান। প্রয়োজনে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে যোগাযোগ করুন। ফিরিয়ে দিন আপনার প্রিয়জনের স্বাভাবিক দিনগুলি। অ্যাসিড আক্রান্ত হবে যখনই, বেশি বেশি পানি ঢালুন তখন। আজ বুধবার 18 চৈত্র 1421 বঙ্গাব্দ, বসন্তকাল। আপনারা দেখছেন 21 টেলিভিশন। শুভ সকাল প্রিয় দর্শক, বিনতি জাহান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা 21 স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্স এর মাধ্যমে, যা আসে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে। এছাড়া পুঁজিবাজারে নানা তথ্য আর অতীতের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছে।
আর দর্শক টেলিফোন, SMS বা ইমেল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারের যে কোনো তথ্য। দর্শক, দেশে পুঁজিবাজারের দিন শুরু খবরাখবর জানাতে আপনাদের এখন নিয়ে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন রহমান রনক। বিন্দু, আপনাকে ধন্যবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিনে লেনদেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে, তবে শুরু আপডেট জানানোর আগে কিছু নিউজ জানিয়ে রাখছি। দিনের শুরুতে বিভিন্ন সেক্টরের পি রেশিও জানিয়ে রাখছি। দিনের শুরুতে দেখা যাচ্ছে ব্যাংকিং খাতের পি রেশিও দাঁড়িয়েছে মাত্র 6.93, আর্থিক খাতের পি রেশিও দাঁড়িয়েছে মাত্র 8.65, প্রকৌশল খাতের পি রেশিও দাঁড়িয়েছে মাত্র 22.16, খাদ্য খাতের পি রেশিও দাঁড়িয়েছে 30.84, জ্বালানি ও শক্তি খাতের পি রেশিও দাঁড়িয়েছে মাত্র 12.29, বস্ত্র খাতের পি রেশিও দাঁড়িয়েছে মাত্র 11.30, ঔষধ খাতের পি রেশিও দাঁড়িয়েছে 24.52, সার্ভিস সেক্টরের পি রেশিও দাঁড়িয়েছে 36.96, সিমেন্ট সেক্টরের পি রেশিও দাঁড়িয়েছে 21.39, আইটি সেক্টরের পি রেশিও দাঁড়িয়েছে 16.32, চামড়া খাতের পি রেশিও দাঁড়িয়েছে 25.48, সিরামিক সেক্টরের পি রেশিও দাঁড়িয়েছে 32.46, বিমা খাতের পি রেশিও দাঁড়িয়েছে 18.80, বিবিধ খাতের পি রেশিও দাঁড়িয়েছে 37.82, কাগজ খাতের পি রেশিও দাঁড়িয়েছে মাত্র 11.88 এবং ভ্রমণ খাতের পি রেশিও দাঁড়িয়েছে 13.84। তো আমরা যদি দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর দেখে নেই, তাহলে দেখব যে দিনের শুরুতে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি অবস্থান করছে 4,529 পয়েন্টে, ডিএস 30-কে দেখা যাচ্ছে এটা অবস্থান করছে 1,725 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 3 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 25টির, সেখানে দর হারিয়েছে 11টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 2টির দর। ঠিক এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সাই পাওয়ারটেক, এমজিএলবিডি, বেক্সিমকো, এসিআই, অলটেক্স সাপোর্ট লিমিটেড, বঙ্গজ, ইফাদ অটোস, জিপিএস ইস্পাত, বেক্সিমকো ফার্মা, নাভানা সিএনজি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে কোম্পানিগুলো দিনের শুরুতেই, প্রথমে রয়েছে অলটেক্স, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জিপিএস ইস্পাত, সেন্ট্রাল ফার্মা, সাই পাওয়ারটেক, বঙ্গজ, এনসিসি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল, সাপোর্ট লিমিটেড, নাভানা সিএনজি, ইস্টার্ন কেবলস, বেক্সিমকো ফার্মা, রেনেটা এবং বরকতলা ইলেকট্রোডাইনামিক লিমিটেড। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচাইতে বেশি দর হারিয়েছে এটিসি, দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএসআরএম স্টিল, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে গ্রামীণ ফোন, মিথু নিটিং, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, শাসা ডেনিম, ডেস্কো, তুংহাই নিটিং, ফুয়াং ফুড এবং ডাব্লিউএম শিপইয়ার্ড। তো আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবর দেখে নেই, তাহলে দেখবো যে দিনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিএসসি প্রধান ইন্ডেক্স থেকে দেখা যাচ্ছে ঠিক এই মুহূর্তে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি 14,408 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে প্রায় 2 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 8টি, সেখানে দর হারিয়েছে 2টির, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 3টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ঠিক এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সাই পাওয়ারটেক, এমজিএলবিডি, ইফাদ অটোজ, এসিআই, বেক্সিমকো, অলটেক্স, বঙ্গজ, অগ্নি সিস্টেমস লিমিটেড এবং কেপিসিএল। তো এই ছিল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর। এখন চলে যাচ্ছে 21 বিজনেসের মূল স্টুডিওতে। রণ, আপনাকে ধন্যবাদ দিনের শুরুর খবর জানানোর জন্য। দর্শক শুনছেন পুঁজিবাজারের দিন শুরুর খবরাখবর। দর্শক এবারে দেখে নিচ্ছে দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। বিএসআরএম স্টিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ 31শে ডিসেম্বর 2014 সমাপ্ত বছরের জন্য 15% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গেল বছরে কোম্পানিটির কনসোলিডেটেড ইপিএস এসেছে 3 টাকা 63 পয়সা। যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 1 এপ্রিল। সভা থেকে 31শে ডিসেম্বর 2014 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। আরবান ডেনিমস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 2 এপ্রিল।
সভা থেকে 31শে ডিসেম্বর 2014 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমোদন দিলে কোম্পানিটি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি রাইট শেয়ারে 10 টাকা প্রিমিয়াম সহ মোট 20 টাকা নেবে কোম্পানিটি। আইসিবি ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার শুধুমাত্র স্পট ব্লক ও অডলট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে ফার্স্ট ফাইন্যান্স ও উত্তরা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও স্বাভাবিক লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। দর্শক, এবার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার প্রধান পুঁজি বাজারগুলোর সর্বশেষ খবর। শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা নিয়ে গতদিন শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্সের সূচক 200 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 70,776 পয়েন্টে। সূচক কমেছে নাসডাকের। সর্বশেষ নাসডাকের সূচক অবস্থান করছে 4,900 পয়েন্টে, যা আগের দিনে চেয়ে 40 পয়েন্ট কম। নিম্নমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্সে। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 90 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 10,899 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা নিয়ে গতদিন শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যে এফটিএসি 100 ইন্ডেক্স 118 পয়েন্ট কমে অবস্থান করছে 6,773 পয়েন্টে। কমেছে জার্মানির শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্সের সূচক 119 পয়েন্ট কমে অবস্থান করছে 11,966 পয়েন্টে। কমেছে ফ্রান্সের সিসি 40 ইন্ডেক্স। এটি 49 পয়েন্ট কমে অবস্থান করছে 5,033 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে নিম্নমুখী প্রবণতা। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 9,128 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 73.20 পয়েন্ট কম। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিচে সূচক 190 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 19,017 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক। হ্যাংসেং এর সূচক 157 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,058 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের স্টে সূচক। স্টে সূচক 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,443 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 51 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,799 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সের সূচকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সের সূচক অবস্থান করছে 7,957 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,507 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।